সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সুচিত্র চট্টগ্রাম দেখার জন্য। দর্শক, আপনি জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সহ নানান বিষয় আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় চট্টগ্রাম মেডিকেলের চলমান সংকট ও সমাধান। এ নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে কথা টিভির পক্ষ থেকে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, আপনারা জানেন আমরা চট্টগ্রামের বিভিন্ন বিষয়ের কথার পাশাপাশি সমস্যাগুলো চিহ্নিত করে থাকি এবং বিগত সময়ে আমি বাংলা টিভির চট্টগ্রাম সংলাপের মাধ্যমে আমরা বহু সমস্যা সমাধান করেছি। পাশাপাশি আমাদের কথা টিভির যে কথা পুরো বাংলাদেশে আমরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড় করিয়েছি। আজকের আলোচনা আমরা সরাসরি চলে গিয়েছিলাম চট্টগ্রাম মেডিকেলে। এই চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পর এবং চট্টগ্রাম মেডিকেলের বিষয় আমরা অনেক কথা দর্শকদের সাথে উপস্থাপন করার জন্য আমি স্টুডিওতে এসেছি। দর্শক, আমরা এই স্টুডিও থেকে চট্টগ্রামের মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সাহেবের কথা এবং তসলিম উদ্দিন সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রাম মেডিকেলের কি পরিবর্তন হয়েছে তা আমরা উপস্থাপন করব। দর্শক, চলুন আমরা চট্টগ্রাম মেডিকেল, যেহেতু আমাদের ইতিহাসের ঐতিহ্যের একটি ধারক বাহক এবং 1956 সালে হাসপাতাল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা কি সেবা পেয়েছি, কি পাচ্ছি এবং আগামীতে কি সেবা পাব, এবং এই কথা নিয়ে আমরা কথা টিভির পক্ষ থেকে সরাসরি চলে যাচ্ছি তসলিম উদ্দিন সাহেবের অফিসে, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকের দপ্তরে। সুপ্রিয় দর্শক, আমি এসেছি কথা টিভির কথা বলার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা জানেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হলো চট্টগ্রাম বিভাগের জন্য একমাত্র হাসপাতাল। অন্যান্য হাসপাতাল থাকলেও কিন্তু মূলত মাদার হাসপাতাল ধরা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ। এই চট্টগ্রাম মেডিকেল কলেজের উপর আমাদের বহু কিছু নির্ভর করছে। এই হাসপাতাল 1956 সালে প্রতিষ্ঠা হয়েছিল স্বল্প সংখ্যা জনসাধারণকে চিকিৎসা দেওয়ার জন্য। আজকে আমাদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, চিকিৎসার মান এবং অন্যান্য সেবার মান নিয়ে অনেক কথাবার্তা রয়েছে। এই হাসপাতালে অনেকে এসেছেন, অনেকে গিয়েছেন, রুগী হিসেবে এসেছেন এবং রুগী দেখার জন্য এসেছেন, সাধারণ মানুষ এসেছেন, চোর এসেছেন, ডাকাত এসেছেন, অনেকে এসেছেন। কিন্তু এই মেডিকেলের পরিচালনার ক্ষেত্রে ডাক্তারদের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি ভূমিকা পালন করেন তিনি হলেন চট্টগ্রাম মেডিকেলের পরিচালক সাধারণত আমাদের বাংলাদেশের আইন মতে, নিয়ম মতে একজন সামরিকের এবং সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন, যিনি ব্রিগেডিয়ার পদমর্যাদায়। তো ওই ধরনের অনেকেই কিন্তু বিগত সময় গিয়েছেন। আমি কাউকে ছোট করব না, সবাই কিন্তু আন্তরিকভাবে কাজ করেছেন চট্টগ্রাম মেডিকেলের জন্য। সেনাবাহিনীর ভূমিকা কিন্তু আমরা কেউ বলতে পারি না। ঠিক তদ্রুপ আজকে আমি এসেছি যে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের যিনি পরিচালক হিসেবে দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সাহেব, তিনি আমাদের চট্টগ্রামের সন্তান। তিনি এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর মেডিকেল কলেজের কিন্তু চেহারা পরিবর্তন করার চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন। পাশাপাশি তিনি এই মেডিকেল কলেজের চিকিৎসা সেবা বৃদ্ধি করার পাশাপাশি এবং উনি যে এই যে আসন সংখ্যা বৃদ্ধি, সিটের সংখ্যা বৃদ্ধি, রোগীর বৃদ্ধি, এগুলো বিবেচনা করে মেডিকেলের যে দ্বিতীয় একটি মেডিকেল কলেজ বা মেডিকেল 2 বা ইউনিট 2 করার জন্য তিনি বড় ধরনের পরিকল্পনা নিয়েছেন। আজকে সবগুলো আমরা কথা ওনার কাছ থেকে শুনবো এবং চট্টগ্রাম মেডিকেল নিয়ে আমাদের যে প্রতিবেদনের অংশবিশেষ আমি ওনার বক্তব্য শুনবো, ওনার কথা শুনবো এবং ওনার চট্টগ্রামবাসীকে উনি যে আশার আলো দেখাচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন ওনার মুখ থেকে শুনি। চট্টগ্রাম মেডিকেল কলেজে আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি 12/5/2024। এই 12/5/2024 থেকে আজকে 1 বছর থেকে বেশি হয়েছে। তো চট্টগ্রাম মেডিকেল কলেজে আপনি এই দায়িত্ব নেওয়ার পর থেকে একটি দেশের ক্লান্তি লগ্ন অতিক্রম করেছেন এবং একটি বড় ধরনের আন্দোলন আপনার মুখোমুখি হয়েছে, দেশের একটি পরিবর্তন এসেছে এবং আপনি রাজনৈতিক সরকারের সময় আসলো, কিন্তু অরাজনৈতিক একটি সরকারের এবং তত্ত্বাবধায়ক সরকার বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের চট্টগ্রামের একটি সন্তান আমাদের ডক্টর মোহাম্মদ নোবেলজয়ী ইউনূস স্যারের যে অবস্থানে আপনি আছেন, আপনি চট্টগ্রামের সন্তান হিসেবে এই মেডিকেল কলেজকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, আপনার স্বপ্নটা কি, আপনি যতদিন দায়িত্বে আছেন এবং আপনার যে পরিকল্পনাটা যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমরা সবাই জানি আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয় 1957 সালে। এটা শুরু হয় প্রায় 500 বেডের শয্যা সংখ্যা দিয়ে। তখন আমাদের চট্টগ্রামের জনবল ছিল ধরতে গেলে প্রায় 50 লাখের মতো ওই সময়।
এখন আমাদের এই যে আমাদের বর্তমান শয্যা সংখ্যা হচ্ছে 2200 বেডের শয্যা সংখ্যা। এখন হচ্ছে 2025 সাল। আমাদের রোগী থাকে প্রায় 3,500 থেকে 4,000। এটা হচ্ছে আমাদের ইনডোর ভর্তিকৃত রোগীর সংখ্যা। আর আমাদের আউটডোরে প্রত্যেকদিন রোগী থাকে প্রায় 3 থেকে 4,000-এর মতো আউটডোর রোগী থাকে। এই যে বিপুল এই যে এর পাশাপাশি কিন্তু আমাদের এর পাশাপাশি কিন্তু অ্যাটেন্ডেন্সও থাকে, প্রায় 3 গুণ অ্যাটেন্ডেন্স থাকে। তাহলে আমার হাসপাতালের উপর একটা বিশাল একটা চাপ পড়তেছে। এবং আমার যে টয়লেট, আমার যে জনবল, এগুলো কিন্তু আগের মতোই রয়েছে 500 বেডের মতো। এখন আমরা যদি আমাদের এই রোগীর চাপ যদি কমাতে চাই, রোগীদেরকে যদি ফ্লোরে না রেখে, বারান্দার সামনে না রেখে, বাথরুমের সামনে যদি না রেখে আমরা যদি চিকিৎসা দিতে চাই, চট্টগ্রামবাসীর স্বপ্ন পূরণ করতে চাই, তাদেরকে যদি আমরা সুচিকিৎসা দিতে চাই, তাহলে আমরা যদি এরকম হাসপাতাল আরেকটা যদি করতে পারি, অথচ সিএমসিএস 2 চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল 2, তাহলে আমাদের এই চট্টলাবাসীর পুরা এই চট্টগ্রাম বিভাগের সব রোগীদের কিন্তু একটা বিশাল একটা সেবার জন্য একটা মাইলফলক হিসেবে থাকবে। এখন এটার জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের কাছে আমরা প্রস্তাবন দিয়েছি স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামের মাধ্যমে। স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামও খুবই আন্তরিক এবং মাননীয় এই প্রধান উপদেষ্টা মহোদয় খুব আন্তরিক। এই হাসপাতালটা যদি এখানে হয়, তাহলে কিন্তু আমাদের পুরা চট্টগ্রামবাসীর, পুরা চট্টগ্রাম বিভাগের রোগীদের অনেক শয্যা সংখ্যা বৃদ্ধি পাবে, অনেক সেবার মান বৃদ্ধি পাবে। এখন যেটা করতেছি বর্তমানে, আমাদের ল্যাবরেটরি ফেসিলিটিস কিন্তু আমরা অনেক বৃদ্ধি করেছি। রোগীদের সেবার জন্য আমাদের যে ল্যাবরেটরি ফেসিলিটিস এটা কিন্তু বাংলাদেশে কিন্তু একটা ব্যয়বহুল, বাইরে কিন্তু এটা খুবই এক্সপেন্সিভ। আমাদের এখানে কিন্তু সরকার নির্ধারিত সামান্য টাকা দিয়ে কিন্তু তারা এখানে এটা করতে পারে। আমাদের ল্যাবরেটরি যে ফেসিলিটিস এটা খুবই আধুনিক। এটা কিন্তু আচ্ছা, আইসিইউ সিট আপনার কতটা আছে? আমরা এখানে অনেকের ধারণা চট্টগ্রাম মেডিকেল কলেজে আইসিইউ সিট খালি থাকলেও কিন্তু তারা কোনো না কোনো কারণে হয়তো আপনার অজান্তে হতে পারে, মানে এটার বিষয়ে একটু ক্লিয়ারলি দর্শকের যে জানুক যে সবাই। এটার ধারণা খুবই ভুল, কারণ যখনই মানে এখানে আমার আইসিইউ হচ্ছে উপরে 3টা, নিচে 30টা বেড, তারপর হচ্ছে নিচেও 30টা 60 বেডের আইসিইউ আছে। তারপর আমার পেডিয়াট্রিক আইসিইউ হচ্ছে 20 বেড, গাইনিতে আইসিইউ আছে আমার 10 বেড, আর একটা হচ্ছে আমাদের যেটা নিউনেটাল আইসিইউ, এটা হচ্ছে প্রায় 125 বেড। আমার এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আইসিইউ বেড রয়েছে। যখন কোনো বেড খালি হয়, আমাদের কিন্তু প্রচুর চাপ থাকে। আপনারা সবাই জানেন বাইরে কিন্তু আইসিইউ কিন্তু খুবই এক্সপেন্সিভ। একদিনে যদি ওখানে প্রায় অনেক টাকা বিল চলে আসে। তো যখনই একটা দুই ধরনের চাপ আসে, একটা হচ্ছে আমার হাসপাতালের রোগীদেরকে যখন আইসিইউ অ্যাডভাইস করা হয় তাদেরকেও নিতে হয়, আবার অনেক সময় বাহির থেকে কোনো হাসপাতাল থেকে যখন রিকোয়েস্ট আসে এগুলো আমাদেরকে অ্যাবজর্ব করতে হয়। এটা আমরা বেড খালি থাকার সাবেকে কিন্তু সাথে সাথে আমরা এগুলো আমাদের যে আইসিইউ ইনচার্জ আছে প্রফেসর হারুন, তারপর হচ্ছে ডাক্তার সাজ্জাদ, তাদের মাধ্যমে কিন্তু আমরা অ্যাবজর্ব করে ফেলি। তারপরে এই যে আপনার ডায়ালিসিসের ব্যাপার, অনেক আমাদের জানা মতে এখানে আরো নতুন কিছু সংযোগ হয়েছে, এই বিষয়ে যদি আপনি বলেন। আগে আমাদের যে ডায়ালিসিস মেশিন ছিল তার সাথে নতুন আরো 4টা ডায়ালিসিস মেশিন যোগ হয়েছে। একটা হচ্ছে আমাদের যে হাসান মাইজবান্ডারি, উনি 3টা ডায়ালিসিস মেশিন দিয়েছে, খুবই মানে অত্যাধুনিক। এগুলোর দাম প্রায় 58 লক্ষ টাকা। আরেকটা দেশে হাসান মাইজবান্ডারি, যেটাকে বলা হয় আমরা স্লেট ডায়ালিসিস মেশিন। কোনো রোগী যদি কোনো স্বল্প পরিমাণ যদি প্রেশার থাকে, তখন কিন্তু ওটা ওই ডায়ালিসিস মেশিন দিয়ে ডায়ালিসিস করা যায়। এর পাশাপাশি কিন্তু আমাদের এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটা আমরা জানি সেন্ডর, ওখানে কিন্তু আমাদের প্রায় 30টা ডায়ালিসিস মেশিন আছে। আর আমাদের যে নতুন বিল্ডিং হচ্ছে, আপনারা সবাই জানেন, এখানে ক্যান্সার, কিডনি, কার্ডিয়াক ভবন, যেটা এখানে মেশিন, ওই ভবন যখন চালু হয়ে যাবে, ওখানে কিন্তু প্রায় 50টা ডায়ালিসিস মেশিন একসাথে ওটা চালু হয়ে যাবে। তখন আমাদের রোগীদের কিন্তু ডায়ালিসিসে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। একটা ডায়ালিসিস মেশিনে দৈনিক কয়জনকে ডায়ালিসিস করা যায়? এটা হচ্ছে আমরা সেশন ভাগ করি। এক সেশনে মনে করেন 4 ঘন্টা ধরে চলতে থাকে। আমরা মর্নিং, ইভিনিং এবং দিনে আমরা একটা রোগীকে, একটা মেশিনে 3 থেকে 4টা রোগীকে আমরা ডায়ালিসিস করতে পারি। তাহলে 50টা যদি হয় তাহলে 200 জন ওগুলো থাকবে, প্লাস আমাদের যে এক্সিস্টিং যে ফ্যাসিলিটি আছে ওটা বিদ্যমান থাকবে। তখন কিন্তু আমরা অনেক রোগীকে ইনশাআল্লাহ প্রায় সরকার নির্ধারিত যে মূল্য 6 মাসে মাত্র হচ্ছে আপনার 2000 টাকা। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, আপনার জনগণের পক্ষ থেকে বা সাধারণ মানুষের পক্ষ থেকে আমি যদি আপনাকে একটা প্রস্তাব আকারে বলি, যেমন এখানে প্রতিদিন রোগী আসতেছে বা ডায়ালিসিস করার জন্য বা আইসিইউতে জন্য, অনেকে দেখা যাচ্ছে একেবারে গরিব নেহারের, মানে তাদের এই যে চিহ্নিত করে, মানে একেবারে গরিব, হাসপাতালে
বা প্রাইভেট হাসপাতালে তাদেরকে ভর্তি করার মতন কোনো উপায় নেই, ওই ধরনের রোগীদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য আপনার কোনো বিশেষ ব্যবস্থা আপনি করছেন কিনা করবেন কিনা? হ্যাঁ, আমরা যখন আইসিইউতে কোন রোগীগুলো যাবে তাদেরকে প্রায়োরিটি করা হয়। এটা যে রোগী হোক, যে লেভেলের হোক, আমরা সাথে সাথে যদি আইসিইউ বেড খালি থাকে তাদেরকে কিন্তু আমরা নিয়ে নিই। এবং আমার কাছে যখনই রিকোয়েস্ট আসে আমি সাথে সাথে আইসিইউ ইনচার্জকে ফোন করে বেড খালি থাকবার সবকে আমি কিন্তু ওখানে নিয়ে নিই। না সেটা ঠিক আছে, আপনি খালি থাকলে তো নেবেন। যেমন প্রাথমিকভাবে হয়তো খালি পায়নি, একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সে গরিব মানুষ, ওখানে সে পাচ্ছে না, মানে ওই ধরনের রোগী অন্য হাসপাতালে ভর্তি থাকাকালীন আপনার কাছে ইনফরমেশন দিলে, মানে এই গরিব থাকে যদি সিট খালি হয় থাকে, সিট খালি হয় মানে ওই ধরনের আপনি একটা ডেস্ক খুলে রাখবেন কিনা তাহলে ইনফরমেশনের জন্য, মানে যারা গরিব, মানে সাধারণ যারা তাদের এবিলিটি নাই ওখানে হাসপাতালে থাকার, এক এক দিন তো অনেক টাকা বিল চলে আসে, ওই ধরনের আপনি একটা ব্যবস্থা করবেন কিনা? বা এটা আপনি একটা ভালো একটা প্রস্তাব দিচ্ছেন, যদি এরকম কোনো আমরা ডেস্ক খুলতে পারি, এটা ডাইরেক্ট যদি আমার সাথে যোগাযোগ করা হয় অথবা আমাদের ইনচার্জের সাথে যদি যোগাযোগ করা হয়, কারণ আমি যদি ডেস্ক খুলি অনেক সময় কি দালালের খপ্পরে পড়ে যায়, ওটা না করে আমাদের সাথে সাথে সরাসরি, এখন সবাই তো আপনি একজন ব্রিগেডিয়ার জেনারেল, আপনার সাথে তো সবাই এখানে ঢুকে যোগাযোগ করতে পারবে না সাধারণ রোগী, কিন্তু আপনি সরাসরি তদারকি করতে পারেন মতন ওই ধরনের একটা মানে প্রস্তাব দিয়েছেন, যেটা একটা ডেস্ক খুলে মানে ওই রোগীর ডাটাটা চলে আসবে, সে যে একেবারে পুয়ার, তার অবস্থা মানে চিকিৎসা নেওয়ার মতন তার এবিলিটি নেই, তার গ্রামের চেয়ারম্যান বা এলাকার ওই ধরনের কোন জায়গাতে, তাহলে আপনি তাকে প্রায়োরিটি দিলেন, তাহলে ওই ডেস্কটা আপনি আপনার থাকা অবস্থার মধ্যে আমরা একটা আমাদের চিন্তা ভাবনা আমরা ইনশাআল্লাহ এটা চালু। আচ্ছা, আরেকটা জিনিস হলো আমাদের চট্টগ্রাম মেডিকেলের ওই যে যারা সেবিকা আছে তাদের প্রতি সম্মান রেখে বলি, ও তাদের অনেকে বলে তাদেরকে মধু খাওয়ার দরকার, তারা রুগীদের সাথে খুব সুন্দর কিন্তু ব্যবহার করে না, সেবা তো ঠিকমতো দেয় না, কিন্তু ব্যবহারও কিন্তু ঠিকমতো করে না, তো তাদেরকে কি মধু সেবনের মাধ্যমে কি আপনি সংশোধন করবেন, না তাদেরকে একটু প্রশিক্ষণের মাধ্যমে সুন্দর সেবা দেওয়ার জন্য, কথা বলার জন্য, মানুষের সাথে কিন্তু তারা খুব সুন্দর আমাদের মানে দারোয়ান বলেন বা সেবিকা বলেন বা আয়া বলেন, তাদেরকে আমাদের হাসপাতালের যে নার্সগুলো আছে, এটা আপনার যে অভিযোগটা করেছেন এটা প্রায় অনেকটা সত্যি। তারা কিন্তু অনেক সময় রোগীদের সাথে দেখা যাচ্ছে খারাপ ব্যবহার করতেছে, তাদেরকে মোটিভেশন করার জন্য আমি প্রতি মাস, যেটাকে আমরা বলি বিসিসি, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, তাদেরকে আমরা প্রতিনিয়ত একটা মোটিভেশন লেকচারের মাধ্যমে আমরা এগুলো করছি। এবং তারা কিন্তু বিদেশে ট্রেনিংও যায়, তারা বিদেশে ট্রেনিংয়ে কিন্তু কিভাবে রোগীদের সাথে নার্সরা ব্যবহার করতেছে, ডাক্তারদের সাথে ব্যবহার করতেছে, তারা কিন্তু এগুলো ওখান থেকেও শিক্ষা পায়। আমরা এখানে কিন্তু ট্রেনিং করি, যখন খুবই মানে রাফলি তারা ব্যবহার করে, যখন আমাদের কাছে এটা রিপোর্ট হয় তখন কিন্তু আমরা তাদেরকে এই তদন্তের আওতায় কিন্তু নিয়ে আসি, কারণ এটা তো তাকে ছাড় দেয় রোগীদের সাথে, এটা ডক্টরস নার্স অথবা ডক্টরস পেশেন্ট রিলেশনশিপ, নার্স ডক্টর রিলেশনশিপ, এটা মেনটেন করতে হবে। এখানে অধৈর্য হওয়ার কোনো কারণ নেই, এখানে রোগী আমাদের ডাক্তারি পেশেন্ট এমন, এটা 24 ঘন্টা সার্ভিস দিতে হবে, এখানে রোগীর কথা শুনতে হবে, রোগী কোনো কমপ্লেন নিয়ে আসলে তখন কিন্তু সেটা শুনতে হবে। তা মানে অনেক সময় দেখা যাচ্ছে কি সে ডিউটি থেকে ডিউটি হ্যান্ড ওভার করে চলে যাচ্ছে, তখন একজন রোগীর অ্যাটেন্ডেন্স, সে তো জানা না যে তার ডিউটি শেষ হয়ে গেছে, একজন অ্যাটেন্ডেন্স এসে বললো যে স্যালাইন অফ হয়ে গেছে, স্যালাইন বন্ধ হয়ে গেছে, অথবা রোগীর খারাপ লাগতেছে, এই সমস্ত ক্ষেত্রে যেন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি আগে তাকে অ্যাটেন্ড করতে হবে। আমরা কিন্তু বিসিসির মাধ্যমে বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন যেটা আছে ওটার মাধ্যমে কিন্তু তাদেরকে মোটিভেট করা হয়, যদি এর পরেও যদি কেউ খারাপ ব্যবহার করে তাদেরকে কিন্তু আমরা তদন্ত। আচ্ছা, আরেকটা জিনিস হলো সেটা এই যে টয়লেটের ব্যবহারের ক্ষেত্রে, কারণ প্রত্যেকটা রুমের মানে এই যে আপনাদের হাসপাতালের রুগীদের চিকিৎসার প্রত্যেকটা কক্ষের মধ্যে রুগীদের সংখ্যা অনুপাতে কিন্তু যে পরিমাণে মানে টয়লেটগুলো বা বাথরুমগুলো যে মানে তৈরি করা হয়েছিল ওই সময় তো রুগীর সংখ্যা কম ছিল, এখন রুগীর সংখ্যা বেশি, আবার রুগীর অ্যাটেন্ডেন্স চলে আসে, তাদের সংখ্যা বেশি, ওই তুলনায় কিন্তু টয়লেটের অপরিষ্কার থাকে এবং টয়লেটে যাওয়ার মতন উপযোগী থাকে না, এবং অনেকের বক্তব্য হলো রুগী মানে সুস্থ রুগী কিন্তু মেডিকেল হাসপাতালের টয়লেটে গেলে কিন্তু অসুস্থ হয়ে যাবে, কারণ এই বিষয় নিয়ে। হ্যাঁ, এটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি, কারণ এখানে টয়লেট এবং পেশেন্টের একটা রেশিও আছে, ওই রেশিওটা আমরা এখানে মেনটেন করতে পারি না, কারণ আপনারা সবাই জানেন এটা হচ্ছে 1957 সালের হসপিটাল, এখন কিন্তু আমার 2025 সাল, এখানে কিন্তু রুগী তখন ছিল 500 বেড, এখন হচ্ছে 2200। একটা রুগীর সাথে আপনারা দেখবেন বিভিন্ন ওয়ার্ডগুলোতে গিয়ে 3-4 করে কিন্তু অ্যাটেন্ডেন্স থাকে, এবং এরা কিন্তু সবাই কিন্তু টয়লেটগুলো ইউজ করে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি আমাদের যে গাইনি ওয়ার্ডগুলো আছে, ফ্যামিলি ওয়ার্ডগুলো, তো বাচ্চাদের যে ওয়ার্ডগুলো, বাচ্চাদের যে প্যাম্পাস অথবা মহিলাদের যে প্যাম্পাস, অনেক সময় ওরা কী করে ওটা ওখানে যে নির্দিষ্ট যে ডাস্টবিন আছে ওখানে না ফেলে ওরা কি করে কমোটের মধ্যে ফেলে যায়, এবং এটা কি হয় ব্যাকফ্লো হয়, পানিগুলো তখন পুরা ওয়ার্ড কিন্তু ময়লা হয়ে যায়। এটা আমি অনেকবার রাউন্ডে গেছি,
আমি বলছি এখানে পানি কেন? বলছে এখানে কমেটের মধ্যে থেকে আমরা ইয়ার তুলছি, আমাদের যে পরিচ্ছন্ন কর্মী আছে তারা। তো এই আমরা রোগীদেরকেও মোটিভেট করার চেষ্টা করতেছি এবং রোগীর সাথে যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকেও এটাকে আমরা কাউন্সিলিং করার চেষ্টা করছি, আপনারা এগুলো একটু মেনটেন করবেন। যেহেতু আমাদের সম্পদ সীমিত, আমাদের হাসপাতালের টয়লেটও সীমিত, আগের তুলনায় এগুলো একটু মেনটেন করতে হবে। মেডিকেল হাসপাতাল সিসি ক্যামেরার আওতায় আসছে কিনা টোটাল? আমার এখানে মানে প্রায় এই- আপনার হ্যাঁ। 400-500 সিসি ক্যামেরা আছে আমার পুরো হাসপাতালে। আমরা আরো বাড়াবো। ওয়ার্ডের মধ্যে কোনো আছে কিনা? হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডে আমার এই আছে সিসি ক্যামেরা আছে আপনার। প্রত্যেকটা ওয়ার্ডে 3-4টা করে আমার সিসি ক্যামেরা আছে। তারপর হচ্ছে আপনার সিসি ক্যামেরাটাকে পুরো হাসপাতালটাকে আপনার সিসি ক্যামেরা মনিটরের মধ্যে কিন্তু আমরা নিয়ে আসছি। ওই যে অনেক সময় মানে দালালদেরকে অনেক সময় এখান থেকে আইডেন্টিফাই করা যায়, ওরা চিনতে পারে যে এখানে ট্রাফিক জ্যাম, তারপর বিভিন্ন রকম এগুলো আমরা সিসি ক্যামেরা মনিটরের মাধ্যমে কিন্তু ব্যবস্থা করতেছি। আচ্ছা, আপনার একেবারে অনেক কথাবার্তা চলে এসেছে। আর আরেকটা জিনিস হলো, আপনার সময়ের মধ্যে একটা চায়নাদের সহযোগিতা একটা বার্ন হাসপাতাল করা হয়েছে এবং অত্যাধুনিক একটা বার্ন হাসপাতাল, যেটা আপনি সরাসরি তদারকি করতেছেন। ওইটার সুফল আমরা কখন থেকে পাবো? এটার একটু বিবরণ যদি বলেন। এটা ওরা খুব ফাস্ট কাজ করতেছে। আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আগাতে পারতেছি না। ওদের যে মালামালগুলো ওরা নিয়ে আসতেছে বিদেশ থেকে, ওদের ট্যাক্স ব্যাট দেওয়ার আমাদের একটু দেরিতে দেওয়ার কারণে ওরা কিন্তু কাজ একটু ঢিলে হয়ে গেছে। এখন যখন ওই জিনিসটা যখন মানে ক্লিয়ার হয়ে যাবে, চায়নারা কিন্তু আমরা 1 ধাপ আগালে ওরা কিন্তু 3 ধাপ আগাচ্ছে। ওরা কিন্তু আমাদের চেয়ে খুব বেশি ফাস্ট। ওরা চাচ্ছে আগামী বছর এটা আমাদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে ওরা চলে যাবে। ওটা শুধু বিল্ডিং হ্যান্ড ওভার করবে না, ওই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু যত ইকুইপমেন্ট, যত ইনস্ট্রুমেন্ট সব কিন্তু ওরাই দিবে এবং 2 বছর যাবত ওরা কিন্তু এটাকে মনিটর করবে। ওরা এখানে থাকবে। ওই বার্ন হাসপাতালটা মানে কি ধরনের আধুনিকায়ন হয়েছে? আমাদের বাংলাদেশে এই ধরনের আর আছে কিনা? এটা আমাদের এই যে ঢাকায় যে বার্ন ইনস্টিটিউট আছে ওটা কিন্তু ওরকমই প্রায় এটার মতোই। এখানে আমার আপনার আইসিইউ আছে প্রায় 10 বেডের, এসডিও আছে 15 বেডের। টোটাল কত সহ্য? 150 শয্যা। তার মধ্যে হচ্ছে কি 10 বেড হচ্ছে আইসিইউ, 15 বেড হচ্ছে এসডিও, আর 115 বেড হচ্ছে আপনার নর্মাল বেড এবং কেবিন সহ। এবং এখানে 4টা ওটি আছে এবং এই ওটিগুলো হচ্ছে কিন্তু মডার্ন ওটি। আরেকটা এখানে মেশিন ইনক্লুড করা হচ্ছে হাইপারবোরিক অক্সিজেন থেরাপি আমরা বলি। বার্ন রোগীকে যদি আমরা 100% অক্সিজেন দিই, তার কিন্তু বার্ন কিন্তু তাড়াতাড়ি কিউর হয়। এটা আমাদের ঢাকা এই বার্ন ইনস্টিটিউট যেটা আছে ওখানে আছে, প্লাস ইনশাল্লাহ এখানে আসবে। তখন আমাদের রোগীগুলোকে আর মানে আমাদের ঢাকামুখী হতে হবে না। অত্যন্ত খুব সুন্দর প্রচেষ্টা। একেবারে একটা জনস্বার্থে আমি একটা লাস্ট আপনার মানে বক্তব্য নেব, যেটা হলো একটা মানে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের দেশে বিভিন্ন ঘটনা ঘটতেছে। হত্যাকাণ্ড হইতে পারে, অ্যাটেম্পট মার্ডার হইতে পারে, মেডিকেল সংশ্লিষ্ট প্রশাসনের কিছু এখানে ডকুমেন্টস রয়েছে। একজন আহত ব্যক্তির সার্টিফিকেট এখান থেকে নিতে হবে, না হলে তার থানায় কিন্তু চার্জশিট দিতে পারে না। একজন মানুষ মৃত্যুবরণ করলে তার পোস্টমর্টম রিপোর্ট দিতে হবে। একজন আত্মহত্যা বা বিষজনিত কারণে মৃত্যু হলে তার কিন্তু পোস্টমর্টম রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিন্তু তাকে হাসপাতালে গ্লিস না পাওয়া পর্যন্ত থানা প্রশাসন আদালতে সাবমিট করতে পারবে না। এখন দেখা যাচ্ছে, যেহেতু আমি একজন দীর্ঘ বছরের অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমার অনুসন্ধানে দেখা গেছে থানা প্রশাসনের গাফিলতি হইতেও পারে বা আপনাদের হাসপাতালে গাফিলতি হইতে পারে, কিন্তু যথাসময়ের মধ্যে মেডিকেলের ওই যে ছাড়পত্রটা বা সার্টিফিকেটটা মানে ওখানে মানে যথাসময় পৌঁছে না। মানে এই যে সার্টিফিকেট না পৌঁছানোর কারণে একটা লোকের যে তার আহত হয়েছে বা সে আঘাতপ্রাপ্ত হয়েছে, সে থানায় মামলা করেছে, কিন্তু আদালতে তার যথাযথ সময় চার্জশিট দিতে পারছে না, বা চার্জশিট দিতে গেলেও কিন্তু অনেক সময় লাগতেছে, অনেক গড়িমসি খাচ্ছে। এবং ঠিক তদ্রূপ হত্যাকাণ্ডের বিষয় ওই ধরনের, এবং একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু তার পরিবার পোস্টমর্টম রিপোর্ট ছাড়া ওই মামলাটি নিশ্চিত করতে পারতেছে না। তার আরেকটা হলো আত্মহত্যা করেছে, অনেকে দেখা গেছে স্বামী স্ত্রীকে মেরেছে, অনেকে বলে সেটা ফাঁসি গিয়েছে, না হয় আত্মহত্যা করেছে, কিন্তু এটা যতক্ষণ মেডিকেল রিপোর্ট যায় না ততক্ষণ পর্যন্ত একটা পরিবার কিন্তু খুব এর মধ্যে থাকে, হুমকিতে থাকে বা আশঙ্কার মধ্যে থাকে। এই ধরনের বিষয়গুলো আপনি মানে কি ধরনের নেবেন? জরুরি ভিত্তিতে বা মানে একটা সময়সীমার মধ্যে যেন এই রিপোর্টগুলো পায়, তার ব্যবস্থা আপনি করবেন কিনা? ধন্যবাদ আপনাকে। পোস্টমর্টম যখন করা হয় একটা রোগীর, যদি আমাদের এখানে হাসপাতালে ব্রট ইন ডেড কোনো রোগী আসে, যদি মানে এটাকে আমরা কি বলি, যে সমস্ত ডেথগুলো কজ জানা যায় না, তখন আমরা তাদেরকে অ্যাডভাইস করি পোস্টমর্টম করার জন্য। এখন পোস্টমর্টমটা করা হয়, এটা হচ্ছে কলেজের যে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট আছে, ওটা আলাদা একটা ডিপার্টমেন্ট।
ওটার প্রফেসর বিভাগীয় প্রধানে, এটা হচ্ছে কলেজের আন্ডারে, এটা পুরোটাই ওনারা করে। এটা একটা প্রক্রিয়া আছে, মানে এটা আপনার যে ভিসেরাগুলা, যে অর্গানগুলোর ভিতরে আছে, এটা আবার যে ফরেন্সিক ল্যাব যেগুলো আছে এখানে পাঠায়, আবার কিছু স্যাম্পল আপনার ডিএনএ টেস্ট করার জন্য কিন্তু ঢাকা পাঠায়। তো এই প্রক্রিয়াগুলো শেষ হয়ে যেতে প্রায় 2-3 মাস সময় লেগে যায়। আর যেটা হচ্ছে কি, আপনি যেটা ইনজুরি রিপোর্ট বা মেডিকেল সার্টিফিকেট যেটা রিপোর্ট, এটা যখন হয়, এটা তো আমরা সাথে সাথে মেডিকেল এমসি রিপোর্টটা দিই না। এটা কখন দিই, যখন কোনো থানা থেকে অথবা মনে করেন কোনো একটা ভিকটিম আমাদের এখানে আসলো, এই আসার পরে তখন তাদেরকে আমরা কি করি, চিকিৎসা দিই। চিকিৎসা দেওয়ার পরে তাদেরকে আমরা ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দিই। আর যেটা আপনার মেডিকেল এমসি যেটা, এটা আমরা দিই আপনার ওই থানার আন্ডারে, ওখান থেকে যদি থানার ওসি যদি আমাদেরকে চিঠি লেখে, তখন কিন্তু ওটা আমরা ভেরিফাই করে তখন ওটা দিয়ে দিই। ওই কাগজটা আসতে কিন্তু সময় লাগে, মানে ওই থানার থেকে আসতে সময় লাগে। মানে থানার অভিযোগ হলো মেডিকেল থেকে যেতে সময় লাগে। থানা থেকে যখন ওটা আমাদের কাছে আসে, আবেদনটা যখন আসে, তখন কিন্তু আমরা যে ডাক্তার ওটা কিন্তু করেছে, ওই রোগীকে অ্যাটেন্ড করছে, সাথে সাথে কিন্তু আমরা। হ্যাঁ, আমি দর্শক আপনাদেরকে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাহেবের কথা কিন্তু সরাসরি আপনারা শুনতে চান। আপনারা যদি কেউ মামলা করে থাকেন বা যদি থানা মানে মেডিকেলের অজুহাত দেখায় যে সার্টিফিকেট মেডিকেল কলেজ থেকে দেওয়া হচ্ছে না বা দিতে দেরি হচ্ছে, কিন্তু সেটা সত্যি নয়। এটা যত তাড়াতাড়ি থানার মাধ্যমে, থানার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই যে পরিচালকের বরাবরে আবেদন করা হবে, যেটা নিয়ম আছে, আবেদন পাওয়ার সাথে সাথে সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি কিন্তু ইনশিওর করেছেন। মানে এই থানার বিষয়টা কিন্তু আপনাদের কিন্তু দেখতে হবে। তো আমরা একেবারে শেষ পর্যায়ে যে আপনি ইনএভারেজ মেডিকেল কলেজে আপনি আসার পরে এই যে যতটুকু ডেভেলপ হয়েছে, এবং বর্তমান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি আমাদের চট্টগ্রামের সন্তান, কৃতি সন্তান, নোবেলজয়ী। আপনি এর মধ্যে আমাদের চট্টগ্রাম মেডিকেল নিয়ে ওনার সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা, এবং মেডিকেলের এই আমূল পরিবর্তনের যে কথাগুলো এতক্ষণ আপনি বললেন, এই ধরনের কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? পাশাপাশি মেডিকেলের যে এভারেজ যে কিছুটা অসঙ্গতি রয়েছে, এই যে মানে দালালের কথা বলা হচ্ছে, অ্যাম্বুলেন্সের কথা বলা হচ্ছে, রুগীদেরকে হয়রানি করার কথা বলেছে, অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথাবার্তা বলা হয়েছে। এগুলো সব কিছুর উপর আপনি যদি একটা মানে আমাদেরকে একটা মেসেজ দেন চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে। রুগীর পাশাপাশি বিভিন্ন লোক কিন্তু হাসপাতালের মধ্যে চলে আসে। এখানে রোগীর অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন, তারপর হচ্ছে কিছু দালালও এখানে ঢুকে যায়। একটা হচ্ছে আপনার অ্যাম্বুলেন্সের দালাল, ফার্মাসিউটিক্যাল ল্যাবের দালাল। এগুলোকে যখন মানে আইডেন্টিফাই করা হয়, আমাদের কিছু কিছু লোক তাদেরকে চিনতে পারে। যখনই চিনতে পারে, যেমন আজকেও 3-4 জন দালালকে ধরা হয়েছে, তাদেরকে হ্যান্ড ওভার করা হয়েছে। এবং গতকাল রাত্রে যখন আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই রোগীদেরকে দেখতে আসেন, তখনও কিন্তু 2 জন চোরকে ধরা হয়েছে, এবং তাদেরকে ধরে আমরা এই পুলিশের কাছে থানায় হ্যান্ড ওভার করেছি। ওখান থেকে মনে হয় হয়তো জেলে চলে যাবে। আমরা কিন্তু এটা কন্টিনিউয়াস একটা প্রসেসের মাধ্যমে এই অভিযানগুলো কিন্তু চলমান আছে, এবং আমরা আমাদের এই র্যাবের সহযোগিতায়, তারপর হচ্ছে আপনার এখানে ডিসি মহোদয় এবং আমাদের ওষুধ প্রশাসনের সহযোগিতায় আমরা এরকম অভিযান আরও চালু থাকবে। যতক্ষণ পর্যন্ত এগুলো নির্মূল না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দালাল এগুলো নির্মূল অভিযান এগুলো চলতেই থাকবে। আরেকটা হচ্ছে আমাদের হাসপাতালের রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য, এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের পজিটিভ একটা পদক্ষেপ। এবং বিভিন্ন ওয়ার্ডে আমি যখন সকালবেলায় রাউন্ডে যাই এবং রোগীদের সাথে কথা বলি, তাদের সকালের নাস্তা, তারা ওষুধ ঠিকমতো পাচ্ছে কিনা, তারা এখানে কখন ভর্তি হয়েছে, তার ওটি কখন হবে, এই জিনিসগুলো আমি তদারকি করে আমরা এই ডাক্তারদের সাথে কথা বলে কিন্তু বিভিন্ন পজিটিভ পদক্ষেপ নিয়ে যাচ্ছি। এবং আমাদের যেহেতু এই হাসপাতাল 2200 বেডের হাসপাতাল, আমার রোগী থাকে প্রায় 3 থেকে 3500। প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামের মাধ্যমে এবং রোগী কল্যাণ সমিতির জনক সদস্যের মাধ্যমেও সার্কিট হাউসে যে এই কনফারেন্স হয়, ওখানে আমরা প্রস্তাবনা দিয়েছি। ইনশাল্লাহ দেখা যাক, এটা যদি বাস্তবায়ন হয়, পুরো চট্টগ্রামবাসীর একটা চিকিৎসা সেবার জন্য একটা মাইন্ডফুল হিসেবে থাকবে। যদি কারোর যদি কোনো সমস্যা হয়, এটা যদি আইসিইউ সমস্যা হতে পারে, অথবা যে কোনো রকম সমস্যা রোগী রিলেটেড, হাসপাতাল রিলেটেড, ওখানে ঝগড়াঝাটি না করে, কোনো ধরনের সিনক্রেট না করে সরাসরি আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, ইনশাল্লাহ এটা
সমস্যার সমাধান করা হবে। ধন্যবাদ আবারও আমি তসলিমউদ্দিন সাহেবকে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিমউদ্দিন সাহেবের কথা শুনেছেন। তিনি কিন্তু সাবলীল বাংলা ভাষায় খুব সুন্দরভাবে কথা বলেছেন। তিনি কথা যেমন সুন্দর বলেছেন, তিনি কিন্তু কাজও সুন্দর করছেন। চট্টগ্রাম মেডিকেলের আমূল পরিবর্তন এনেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজকে সাজানোর জন্য তিনি কাজ করে যাচ্ছেন, রোগীদের সেবার মান বৃদ্ধি করে যাচ্ছেন। মানে একদিনের তো সমস্যার সমাধান করা যাবে না। দীর্ঘ বছরের একটি হাসপাতাল, 1956-57 সালে এই হাসপাতাল যখন তৈরি করা হয়েছিল, উনি নিজে বলেছেন তখনকার এই 500 বেডের সে হাসপাতাল আজকে 2200 বেড হলেও কিন্তু 3500 রোগী এখানে কিন্তু ভর্তি থাকেন। তাহলে এটা বড় ধরনের একটি প্রেশার এখানে কিন্তু ওনারা কিন্তু বহন করছেন। তো যাই হোক, উনি কিন্তু সব দিকে কথা বলেছেন। হাসপাতালের উন্নয়নের কথা যেমন বলেছেন, ডাক্তারদের জবাবদিহিতার কথা বলেছেন, সেবিকাদের সেবার নিশ্চয়তার কথা বলেছেন, এবং এখানে দালালদের কথা বলেছেন, এবং অসঙ্গতিমূলক কোনো কার্যক্রমের কথা বলেছেন। পাশাপাশি মেডিকেলের যে সবচেয়ে হাসপাতালে যে ইনজুরির যে সার্টিফিকেটের বিষয়ে তিনি ক্লিয়ার বলেছেন, থানা প্রশাসন যদি যথাযথ কর্তৃপক্ষ আমাদের কাছে প্রপারলি চায়, আমি মানে তড়িৎ গতিতে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করব। আর হত্যাকাণ্ডের বিষয় বা মার্ডার কেসের যে পোস্টমর্টমের রিপোর্টের এখানে একটু জটিলতা রয়েছে, যেহেতু ডিএনএ টেস্ট করতে হয়, ডিএনএ টেস্ট করতে হলে ঢাকায় যেতে হয়, ওগুলোর জন্য হয়তো একটু সময় লাগলেও অন্যান্য সার্টিফিকেট কিন্তু খুব সহজে পাওয়া যাবে যদি যথাযথ কর্তৃপক্ষ আবার মিথ্যা কোনো সার্টিফিকেটের জন্য যেন না আসে, এবং মানে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য অনেকে উদ্দেশ্যমূলকভাবে সার্টিফিকেট কন্ট্রাক্টের জন্য আসেন, মানে ডাক্তারকে বাইশ করে বা এই জিনিস থেকেও তিনি কিন্তু সাবধান করে দিয়েছেন, যেহেতু এখানে সত্যিকারের মানুষ যারা নিরপরাধ যেন তারা হয়রানি না হয়, অপরাধী যেন শাস্তি পায়, এবং রোগীর সেবা যেন নিশ্চিত হয়। বান হাসপাতালের একটি সুসংবাদ দিয়েছেন, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের এখানে কেউ যদি আগুনে জ্বলে যায়, এখানে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা দেওয়ার মতো কোনো হাসপাতালে নেই। তারপরেও তিনি বান হাসপাতাল সাইনার মাধ্যমে যে তৈরি করছেন, এটা যদি হয়ে যায় আমাদের বিশাল একটি কাজ হবে, আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল। পাশাপাশি সবচেয়ে বড় জিনিস হলো আমাদের ইউনিট 2 চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা দ্বিতীয় একটি হাসপাতাল মানে করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। একেবারে মানে খুব ধার প্রান্তে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের কিন্তু অসংখ্য জায়গা রয়েছেন, এবং নির্দিষ্ট জায়গা কিন্তু নির্দিষ্ট করে রেখেছেন কোন জায়গায় হাসপাতালটা হবে। তসলিমউদ্দিন সাহেব কিন্তু এটা নিয়ে কাজ করছেন, যেহেতু চট্টগ্রামের মানুষ এবং এই ধরনের আরেকটা বিকল্প হাসপাতাল চাচ্ছে, এবং হাসপাতালটা যদি হয়ে যায় তাহলে আমাদের রোগীর সেবা বৃদ্ধি পাবে, এবং জনসংখ্যার তুলনায় চট্টগ্রাম মেডিকেল কলেজের উপর যে প্রভাব পড়ে এই প্রভাবটা থাকবে না। তো আমি ওনার কথা আপনারা নিশ্চয় শুনেছেন। উনি কিন্তু শেষে একেবারে আপনাদেরকে মেসেজ দিয়েছেন, বিভিন্ন সমস্যার কথা বলেছেন, এবং সমস্যার জন্য তিনি সরাসরি একটি গুরুত্বপূর্ণ কথা হলো আইসিইউতে যে বিভিন্ন হাসপাতালে যারা প্রাইভেটে গরিব যারা চিকিৎসাতে থাকেন অর্থের অভাবে, যদি এই মেডিকেলের ওনাকে যদি ইনফরমেশন দেওয়া হয়, উনি কিন্তু তাদেরকে সিট খালি হওয়ার সাথে সাথে প্রায়োরিটি দেবেন। যদি গরিব এবং তার যদি মানে এই প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করার মতো অ্যাবিলিটি না থাকে, তার যদি প্রমাণ দিতে পারে সেই সহায়তা করবেন। সেক্ষেত্রে শুধু আইসিইউ না, ওখানে আপনার যে ডায়ালিসিসের ক্ষেত্রেও তিনি এই কথা বলেছেন। এবং এই যে কোনো রুগী কোনো বিষয় নিয়ে যদি আসেন, ওনার দরজা খোলা, উনি সমস্ত অভিযোগ নেবেন। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে যে আরও পরিচ্ছন্ন বিভিন্ন বিষয়, তবে একটা জিনিস উনি কথা বলেছেন, ডাক্তার সচেতন হলে হবে না, পরিচালক সচেতন হলে হবে না, আপনি সবাই সচেতন হতে হবে। এই যে রুগীরা যেই রুমের মধ্যে চিকিৎসা নেন, ওখানে যে টয়লেট ব্যবহার করার ক্ষেত্রে টয়লেটের মধ্যে বিভিন্ন অপ্রয়োজনীয় মানে ময়লা, ওখানে বিভিন্ন কাপড় বা টিস্যু বিভিন্ন কিছু ফেলে কিন্তু নষ্ট করে দিচ্ছেন, যা বা মানে ওখানে জাম হয়ে থাকে, পানি যায় না, ওই কারণে পরিবেশ দূষিত হচ্ছে। হাসপাতালের রোগীর সংখ্যা যেহেতু টয়লেটের ধারণ ক্ষমতা কম, কিন্তু আমাদেরকেও দেখতে হবে ওই হাসপাতালে আমার আপনার সবার অধিকার রয়েছে, যেমন এখানে দেখভাল করার অধিকারও কিন্তু আমার আপনার দায়িত্ব কিন্তু রয়েছে। কারণ শুধু ডাক্তার করবে বা সেবিকা করবে বা হাসপাতাল কর্তৃপক্ষ করবে তা না, এখানে একজন অন্যায় করতেছে সেটা আমারও দেখার দরকার, আপনারও দেখার দরকার। ওখানে কোনো হিসিং নয়, মতবিরোধ নয়, হানাহানি নয়, মানামানির মাধ্যমে সেবা নেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেলে আসুন। এবং চট্টগ্রাম মেডিকেলের পরিচালক তিনি সর্বক্ষণিক ডাক্তারদেরকে নিয়ে, আমাদের দক্ষ ডাক্তার কিন্তু চট্টগ্রাম মেডিকেলে রয়েছেন, এবং তাদেরকে নিয়ে তিনি পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা দিচ্ছেন। এই যে সাম্প্রতিক চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের যে ঘটনার সাথে, অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে যে যারা মানে আহত হয়েছেন, যেই হোক না কেন, গ্রামবাসী হোক বা ছাত্র হোক, কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের আমাদের মানে যোগ্য পরিচালকের দক্ষতার কারণে উনি কিন্তু সরাসরি মানে তদারকি করেছেন, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা দিয়েছেন। একেবারে চিকিৎসাগুলো কিন্তু দৃষ্টান্তমূলক, যেন একজন রুগীও যেন, আহত রুগীও যেন মৃত্যু না হয়, সেটা কিন্তু তিনি
খবর রেখেছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। এই ধরনের অনাকাঙ্ক্ষিত যেন ঘটনা আমাদের চট্টগ্রামে যেন না হয়, চট্টগ্রামে না, বাংলাদেশে না হোক। আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হোক, ছাত্র, অভিভাবক সবাই আমাদের সন্তান, সবাই আমাদের পরিবার। এখানে কোনো হানাহানি করে আমরা চট্টগ্রাম মেডিকেলের সিট মানে রোগী হিসেবে বা আহত হিসেবে এখানে থেকে এটা সুন্দর দেখা যাচ্ছে না। এই কথাগুলো আমাদের আজকের যে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন সাহেব তিনি বলেছেন। আমি আজকের আমাদের টেলিভিশনের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি এবং ওনার উদ্যোগকে আমরা চট্টগ্রামবাসী যেন স্বাগত জানিয়ে এগিয়ে নিয়ে যাই। আজকের কথা এখানে শেষ করছি, আরও দিন আরও কথা হবে। খুদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের কথা টিভির সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।